আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফখরুদ্দীন ডিগ্রি কলেজ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং আমাদের অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব সরকার জোবায়েদ আলী আন্তরিক প্রচেষ্টায় আমি মোহাম্মদ আসিফুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রের নবম অধ্যায়ের জনসভা এবং আমলাতন্ত্র, পাবলিক সার্ভিস অ্যান্ড ব্যুরোক্রেসি নিয়ে আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারীর এই যুগে তোমরা নিশ্চয়ই বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মকানুন অনুযায়ী তোমরা নিজেকে সুরক্ষিত রাখছো। জনসেবা এবং আমলাতন্ত্র আলোচনা করতে গেলে শুরুতেই আমাদের আমলাতন্ত্র কাকে বলে, এর সংজ্ঞা, প্রকৃতি এবং বিভিন্ন চিন্তাবিদদের আমলাতন্ত্র সম্পর্কে যে মতামতগুলি, সে বিষয়গুলি আমাদের একটু জানা প্রয়োজন। শুরুতে আমরা আমলাতন্ত্র সংজ্ঞাটা নিয়ে দেখার চেষ্টা করি। আমলাতন্ত্রের ধারণাটা অনেকটা আধুনিক, কেননা সুদূর অতীতে এই ধারণার তেমন কোনো বিকাশ ঘটেনি। বর্তমানে এটি আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটা অপরিহার্য অঙ্গ। কি গণতান্ত্রিক, কি সমাজতান্ত্রিক, কি স্বৈরতান্ত্রিক সকল শাসন ব্যবস্থাতেই আমলাতন্ত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোনো সরকার ব্যবস্থায় আমলাতন্ত্রের উপর নির্ভর করতে হয়। যে কোনো সরকারকে আমলাতন্ত্র ছাড়া তার সরকার অচল হয়ে পড়ে। রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ নীতি নির্ধারণ করলেও নির্ধারিত নীতিসমূহ বাস্তবায়ন করেন আমলারাই। রাজনৈতিক ব্যবস্থাকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয়, তাহলে আমরা বলতে পারি রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং আমলাতন্ত্র হচ্ছে এর হাত, পা, কান, চোখের মতো। সুতরাং আমরা আমলাতন্ত্রের গুরুত্বটা সহজে বুঝতে পারছি। আশা করি তোমরা কেন আমলাতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখার চেষ্টা করি আমলাতন্ত্রের ধারণাটা নিয়ে। কনসেপ্ট অফ ব্যুরোক্রেসি। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সে আমলাতন্ত্রের ধারণাটার উৎপত্তি ঘটেছিল। ফরাসি ভাষায় দ্য গুর্নে প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। ফরাসি ব্যুরো অর্থ ছিল টেবিল, কিন্তু পরে অর্থ পাল্টে হয় কর্মচারীদের কাজের জায়গা। এর সাথে গ্রিক শব্দ ক্রেটিন যুক্ত হয়েছে, যার অর্থ শাসন। অতএব আমরা বলতে পারি ব্যুরোক্রেসি অর্থ উৎপত্তির অর্থ দাঁড়ায় কর্মচারীদের শাসন। তাহলে আমরা আমলাতন্ত্রের অর্থ কি দাঁড়ায়? যে শাসন প্রক্রিয়ায় যারা জড়িত থাকেন তাদের মধ্যে যারা সরকারি কর্মচারী এবং তারাই মূলত আমলা হিসেবে পরিচিতি লাভ করেন। আমরা আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। অধ্যাপক জন এফ ফিফনার এবং আরবি প্রেস্থাস এর মতে আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলীকে এমন এক পদ্ধতি সুসংগঠিত করা যা সুসংগতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্যে অর্জনে সক্ষম হয়। দেখা যাচ্ছে যে বিভিন্ন সুসংগত গোষ্ঠী এবং সুসংগঠিত পদ্ধতির কথা বলা হয়েছে। সুসংগঠিত গোষ্ঠীর একটা যে উদ্দেশ্য সাধনে সুসংগঠিত পদ্ধতিতে সে আমলারা সেই উদ্দেশ্য সাধনটা করে থাকে। আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী পল এইচ অ্যাপলবি তিনি বলছেন আমলাতন্ত্রকে তিনি এভাবে সংজ্ঞায়িত করেছেন, আমলাতন্ত্র অসংখ্য ব্যক্তিবর্গের মাধ্যমে ও জটিল শর্তে সুশৃঙ্খলভাবে পরস্পর একত্রিত হওয়াকে বোঝায়। অধ্যাপক অল্ক তিনি বলছেন এরা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যারা দক্ষ, পেশাদারী এবং অধীনস্থ। সবচেয়ে উল্লেখযোগ্য যিনি সংজ্ঞাটা দিয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক হারমান ফাইনার। তিনি বলছেন দ্য বডি অফ অফিসিয়ালস পার্মানেন্ট, পেইড অ্যান্ড স্কিল। অর্থ আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস হলো সেই সব পেশাদার কর্মকর্তার সমষ্টি যারা স্থায়ীভাবে কর্মে নিয়োজিত, বেতনভুক্ত এবং দক্ষ। প্রখ্যাত জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েবার
আমলাতন্ত্রের জনক বলা হয়। তার মতানুসারে যদি কোনো সংস্থা বা সংগঠন বিশাল আয়তনে বিশাল আকার ধারণ করে, তাহলে তার সুষ্ঠু পরিচালনার জন্য একদিকে দরকার নির্দিষ্ট নিয়ম নীতি এবং এর সাথে সাথে দরকার একদল বিশেষায়িত লোকজন, অর্থাৎ দক্ষ লোকজন। এইসব ব্যক্তি নির্দিষ্ট পরিধির মধ্যে পদসম্পন্ন নীতি অনুসারে শ্রেণী কাঠামোর মধ্যে সংগঠিত থাকে। তারা নির্ধারিত কাজ দায়িত্বের সাথে এবং সঠিকভাবে সম্পাদন করে। সরকারি কর্মচারীরা সকল পদাধিকারী ব্যক্তি আমলাতন্ত্রের সাধারণত অন্তর্ভুক্ত। ম্যাক্স ওয়েবারের ধারণা অনুসারে প্রশাসনে নিযুক্ত সকল স্তরের কর্মচারীকে কিন্তু আমলা বলে। কিন্তু বর্তমান প্রশাসনে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুই শ্রেণীর লোকে দেখা দেয়। প্রশাসনের রাজনৈতিক পদাধিকারীগণ নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত হন, কেননা যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এই ধরনের ব্যক্তিবর্গ প্রশাসন পরিচালনার জন্য রাজনৈতিক দায়িত্ব তাদের উপর ন্যস্ত থাকে। তারা সরকারের নীতি, সিদ্ধান্ত, কার্যাবলী, কর্মসূচি এবং সরকারের সাফল্য এবং ব্যর্থতার রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করেন। আমলাতন্ত্র একটি রাষ্ট্রীয় প্রশাসনে অরাজনৈতিক অংশরূপে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণের প্রয়োগ, আইন প্রণয়ন, শাসন বিভাগের রাজনৈতিক পদাধিকারীদের পরামর্শ দান, শাসন বিভাগের বিভিন্ন অংশের সংযোগ সাধন প্রভৃতি কাজও করে থাকে। আধুনিক রাষ্ট্রের আকার বিশাল, বিপুল কর্মকাণ্ড এবং ক্রমবর্ধমান দায়িত্বের সাথে সঙ্গতি রেখে বিশাল আমলাতান্ত্রিক সংগঠন গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা উল্লেখ না করলেই নয়, আমলাতন্ত্র, এই আমলা শব্দটা এসেছে মূলত আরবি শব্দ আমল থেকে, যার অর্থ হচ্ছে আদেশ পালন করা। এ অর্থে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেন, আমরা তাদেরকে আমলা বলে থাকি। আমলাতন্ত্র হচ্ছে রাষ্ট্রীয় একটা আনুষ্ঠানিক শক্তি। আমলাতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক পদাধিকারী, শাসক বা বিধি প্রণয়নকারীগণ নিজেদের সিদ্ধান্ত প্রয়োগ করেন। রাষ্ট্রের লক্ষ্য আমলাতন্ত্রের লক্ষ্যে পরিণত হয়। আমলারা শাসন বিভাগের স্থায়ী উপাদান। সরকারি কাজের পরিধি বৃদ্ধির প্রেক্ষিতে আইন প্রণয়নের জটিলতা, সময়ের অভাব, সদস্যদের গুণগত মান হ্রাস, কারিগরি জ্ঞান হ্রাস, রাজনীতিবিদদের প্রশাসনিক অজ্ঞতা ইত্যাদি কারণে বর্তমানে আমলাদের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উন্নয়নশীল দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামগ্রিক পরিবর্তন সাধনে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমলাতন্ত্র এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বের অতি উন্নত আমলাতন্ত্র, আমরা যেটাকে বলছি ওভার ডেভেলপড ব্যুরোক্রেসি তৈরি হয়। এই ওভার ডেভেলপড ব্যুরোক্রেসি তৈরি হওয়ার ফলে আমলাতান্ত্রিক দৈরত্ব তৈরি হয়, যেটাকে আমরা ইংরেজিতে রেড টেপিজম বা বাংলায় লাল ফিতার দৌরত্ব বলি। আশা করি তোমরা লাল ফিতার দৌরত্ব বা রেড টেপিজম কাকে বলে এটা পরীক্ষা উত্তর আসলে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক পদাধিকারীরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রায়ই আমাদের উপর নির্ভর করে থাকে। ফলে অধিকাংশ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেন আমলারা। আমলাতন্ত্র কিছু নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের সিদ্ধান্তগুলি গ্রহণ করে থাকেন, যেমন আমরা একে একে সেটা দেখার চেষ্টা করছি। সমস্যার বিষয়বস্তু নির্ধারণ এটা আমলারাই করেন। একজন আমলা প্রথমে সমস্যা সম্পর্কে অবগত হন, তারপর সে সমস্যার সমাধানে অগ্রসর হন। 2 নম্বর হচ্ছে ঘটনা বিশ্লেষণ। তিনি তথ্য সংগ্রহের পরে আমলাগণ তথ্য বিশ্লেষণে অগ্রসর হন, তথ্যগুলি নানা ভাগে ভাগ করেন, পর্যালোচনা করেন, অন্যান্য ঘটনার সঙ্গে তুলনা করে ঘটনার কারণ নির্ধারণ করেন। তারপরে যে কাজটা আমলারা করেন
বিকল্প সমাধান নির্ধারণ করে। সমস্যা অবগত হওয়ার পর আমরা কী কী উপায়ে এই সমস্যার সমাধান করা যায় তার বিভিন্ন বিকল্প পথ অবলম্বন করেন এবং কয়েকটি সম্ভাব্য সমাধান গ্রহণ করেন। এইরূপে গৃহীত বিকল্প সমাধান সমস্যার সঠিক সমাধানের পথ নির্দেশ করে। 4 নম্বরে সমাধান নির্বাচন। বিকল্প সমাধানগুলোর মধ্য হতে সর্বোত্তম সমাধান গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আমলাতন্ত্রের সঠিক সাফল্য নির্ভর করে। একজন আমলা সাধারণত বিকল্প সমাধানগুলোর ব্যয়, উপযোগিতা, গ্রহণযোগ্যতা, সমর্থন ও বিরোধিতা ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে সমাধান নির্বাচন করেন। সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ। সমস্যার আগাগোড়া পর্যালোচনা, তথ্য সংগ্রহ, বিকল্প গ্রহণযোগ্য সমাধান নির্বাচন করার পর একজন আমলা সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমস্যার সমাধানে তা প্রয়োগ করেন। আমলাতন্ত্র বলতে সেই সব কর্মকর্তাকে নির্দেশ করে যারা রাষ্ট্রের তথা সরকারের বিভিন্ন পর্যায়ে স্থায়ীভাবে নিযুক্ত, প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারী। এরা রাজনীতি নিরপেক্ষ এবং রাজনৈতিক নেতৃত্বের অধীনে থেকে সরকারি নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে নিজেদের নিয়োজিত রাখে। তাহলে এখানে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আমরা এখানে লক্ষ্য করতেছি। আমরা রাজনীতি নিরপেক্ষ এবং প্রজাতন্ত্রের স্থায়ী সংগঠনের সদস্য এবং তারা একটা বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী তারা কাজ পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ আমলাতন্ত্রের সংজ্ঞা এবং বিভিন্ন চিন্তাবিদের ধারণা, আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে উল্লেখ করেছি। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমলাতন্ত্রের, তোমাকে যদি প্রশ্ন করা আমলাতন্ত্রের জনককে, এটা প্রায়ই আমাদের এমসিকিউতে এই প্রশ্নটা আমরা দেখতে পাই এবং সিকিউতে এই প্রশ্নটা আসে। ম্যাক্স ওয়েবের আদর্শ আমলাতন্ত্রের কথা তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই কিছুটা জানো। ম্যাক্স ওয়েবের আদর্শ আমলাতন্ত্র সম্পর্কেও আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা প্রায় প্রশ্ন দেখতে পাই। ম্যাক্স ওয়েবের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য এবং কী বৈশিষ্ট্যের কারণে ম্যাক্স ওয়েবের আমলাতন্ত্র অনন্য সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে পদসোপান নীতির কথা বলেছেন আদর্শ আমলাতন্ত্রে। তিনি সুনির্দিষ্ট নিয়মকানুনের কথা বলেছেন, কাজের ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছেন, নিয়োগ নীতিমালা একটা সুনির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিয়োগ নীতিমালার কথা বলেছেন, দক্ষতাভিত্তিক কর্মবিভাজনের কথা বলেছেন, পদোন্নতির কথা বলেছেন, বেতন ভাতার কথা বলেছেন, দালিলিক প্রমাণের কথা বলেছেন এবং আমলাতন্ত্রকে জনমুখীর কথা বলেছেন। ম্যাক্স ওয়েবের এই যে আমি যতগুলো পয়েন্টের কথা বললাম, পদসোপান নীতি, সুনির্দিষ্ট নিয়ম কানুন, কাজের ক্ষেত্র নিয়োগের নীতিমালা, দক্ষতাভিত্তিক কর্মবিভাজন, দালিলিক প্রমাণ, পদোন্নতি ম্যাক্স ওয়েবের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। সার্বিকভাবে আমাদের আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই জিনিসগুলো একে একে দেখার চেষ্টা করতে হবে। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের প্রথমে যে বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এটা স্থায়িত্ব। আমলাতন্ত্রের একটু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। একটা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত আমলাগণ সরকারি চাকরিতে বহাল থাকেন। সরকার ব্যবস্থার পতন হলো আমলাদের কিন্তু পতন হয় না, একমাত্র দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, অযোগ্যতা কিংবা চাকরির শর্ত লঙ্ঘনের দায়ে আমাদের পদচ্যুত করা যায়। তারপর এখানে স্পেন অফ কন্ট্রোল আছে। স্পেন অফ কন্ট্রোল যেটাকে আমরা পদসোপান নীতি বলি, আমলাতন্ত্রে এই নীতিটা গ্রহণ করা হয়, পদসোপান নীতি আমলাতন্ত্রে গ্রহণ করা হয়। এই নীতি অনুযায়ী সকল পদে শ্রেণীবিন্যাস করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নস্তরের কর্মকর্তা অবস্থান করবে। নিম্নস্তরের কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হন। নিয়োগ এবং পদোন্নতি, আমলাগণ প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন।
দক্ষতা, অভিজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠদের ভিত্তিতে তাদের পদোন্নতি নির্ধারিত হয়। যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে নিয়োগ এবং পদোন্নতি। এর নিয়োগ তোমরা জানো, আমাদের পরিণতি এবং সুশাসন দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আমাদের একটা আলোচনা আছে। সেখানে দেখা গেছে যে একজন সরকারি কর্ম কমিশন কীভাবে আমাদেরকে একটা নিয়োগ দেয়। তীব্র একটা প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণত নিয়োগপ্রাপ্ত হন এবং তাদের নিয়োগ পদোন্নতি একটা নিয়মকানুন অনুসারে, জ্যেষ্ঠতা অনুসারে, যোগ্যতা অনুসারে এবং তার পারফরমেন্স অনুসারে সেটা নির্ধারিত হয়। তারপরে আমরা আমলাতন্ত্র বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দায়িত্বশীলতা। আমলাতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীলতা। আমলাগণ তাদের কাজের জন্য আইনসভা এবং জনগণের নিকট যদিও দায়ী থাকে না, তবে বিভাগীয় কর্মকর্তাগণ মন্ত্রীদের নিকট তারা তেমনি কাজের জন্য দায়ী থাকে এবং সকল কাজের জন্য নিম্নস্তরের কর্মকর্তাগণ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দায়ী থাকেন। এটা গেল একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমলাতন্ত্রের নিরপেক্ষতা, ইম্পার্শিয়ালিটি। আমরা এইভাবে এটাকে বলতে পারি। আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা। সরকার দলীয় ব্যবস্থার অধীনে থেকে আমলাগণ নিরপেক্ষভাবে প্রশাসনিক কার্য পরিচালনা করেন। একটা রাজনৈতিক কর্তৃপক্ষের অধীনে থেকে নিরপেক্ষভাবেই তাদের কাজগুলি তারা পরিচালনা করেন। সরকার রদবদল ঘটে যায়, কিন্তু এটার সাথে আমলাদের কোনো সম্পর্ক নেই। নিরপেক্ষভাবে সরকারের নীতিসমূহ বাস্তবায়ন করে তারা কাজ। রাজনৈতিক কর্তৃপক্ষ যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব থাকেন, রাজনৈতিক কর্তৃপক্ষ পরিবর্তন হতে পারে, কিন্তু প্রজাতন্ত্রের আমলাগণ নিরপেক্ষভাবে তাদের কাজটা অব্যাহত রাখেন। সে কথাই বলা হচ্ছে নিয়মানুবর্তিতা, ডিউটিফুল। আমলারা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে কাজ করতে হয়। আমলাগণ কঠোর নিয়মের প্রতি আনুগত্যশীল থেকে সকল প্রকার প্রশাসনিক কাজ সম্পাদন করেন। তারপর আমলাতন্ত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণ সাধন। আধুনিক গণতন্ত্র রাষ্ট্রগুলো জনকল্যাণমূলক কাজে আমলাগণ জনগণের সর্বাধিক কল্যাণ সাধনে নিজেদেরকে নিয়োজিত রাখেন। দক্ষতা, আমলাতন্ত্রের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দক্ষতা। আমলাগণ তাদের কাজে দক্ষ হয়ে থাকেন। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রয়োজনে দেশ ও দেশের বাইরে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কর্মবিশেষীকরণ। কর্মবিশেষীকরণ আমলাতান্ত্রিক সংগঠনের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দক্ষতা ও নিপুণতার সাথে প্রশাসনিক কর্ম সম্পাদন এর একটা উল্লেখযোগ্য দিক। আমলাগণ সাধারণত যুগোপযোগী শিক্ষায় পারদর্শী হয়ে থাকেন। অত্যন্ত মেধাবী, তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত এই জনগোষ্ঠী যেহেতু আমলা হন, সুতরাং তারা একটা যুগোপযোগী শিক্ষায় খুব পারদর্শী হন। সেই সাথে প্রশিক্ষণ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকার মাধ্যমে তারা স্বপদে অধিকতর যোগ্য হয়ে ওঠে বা দক্ষ হয়ে ওঠে। আমলাতন্ত্রের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নৈর্ব্যক্তিক আদেশ। আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হচ্ছে নৈর্ব্যক্তিক আদেশ। এই আদেশ বলে একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীকে আদেশ প্রদান করে থাকেন এবং আনুগত্য লাভ করেন। সেই অধীনস্থ কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করে থাকেন। লাল ফিতার দৌরত্বর এটাও আমাদের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। আমলাতন্ত্র এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লাল ফিতার দৌরত্ব এখানে আছে, যেহেতু এখানে বিধিবদ্ধ নিয়ম অনুসারে কাজ করা হয়। অনেক সময় এই বিধিবদ্ধ নিয়ম পালন করতে গিয়ে এত দীর্ঘসূত্রিতার আশ্রয় নেওয়া হয় যেতে কাজটাই বিফলে যায়। আর এই লাল ফিতার দৌরত্বের কারণে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন যাবৎ ফাইল বন্ধ হয়ে থাকে, বন্দি অবস্থায় পড়ে থাকে। এরকম অবস্থায় প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়। তাহলে আমরা যে উল্লেখযোগ্য আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পেলাম, এটা স্থায়ী। এখানে স্পেন অফ কন্ট্রোল আছে, পদস্যপান নীতি আছে, নিয়োগ পদোন্নতির বিষয় আছে, দায়িত্বশীলতার বিষয় আছে, নিরপেক্ষতা,
নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, পরিবর্তনশীলতা, জনগণের কল্যাণ সাধন করার অজ্ঞাত, তারপরে হচ্ছে অজ্ঞাতনামা থাকা। আমলাগণ, এই বৈশিষ্ট্যটা আমার বলা হয়নি, আমলাগণ সকল প্রশাসনিক কাজে অজ্ঞাতনামা থেকে প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। প্রশাসনিক সাফল্য, ব্যর্থতা, সুনাম, দুর্নাম কোনো কিছুই আমলাদেরকে স্পর্শ করে না। তা অজ্ঞাতম অবস্থায় লোকচক্ষুর অন্তরালে কাজ করে যায়। সমস্ত দায় দায়িত্ব রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ মন্ত্রী, এমপি তাদের উপরে বর্তায়। এবং আমলারা তাদের কাজগুলো, আমরা একটু আগে যেহেতু বলছিলাম যে খুব বিধিবদ্ধ নিয়ম অনুসারী খুব সুশৃঙ্খলভাবে করতে গিয়ে অনেক সময় দীর্ঘসূত্রিতার আশ্রয়, যে দ্রুত সিদ্ধান্ত প্রণয়নে অনেক সময় আমলাতন্ত্র ব্যর্থ হয়। রাষ্ট্রের এমন কিছু জরুরি প্রয়োজন হয় যখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দরকার হয়, কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ যেহেতু আমলাতন্ত্র থেকে দ্রুত পাওয়া যায় না, তখন সেই রাষ্ট্রের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমলাতন্ত্রে আরও কতগুলি উল্লেখযোগ্য বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে এই আমলাতন্ত্র বিভিন্ন ব্যক্তি এবং তাদের কাজ এমন একটা পদ্ধতিতে তারা সুসংগঠিত করে এবং সুসংগতভাবে সামগ্রিক লক্ষ্য অর্জনে তারা সচেষ্ট থাকে, কিন্তু অনেক সময় এই তাদের লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ। এই কারণে আমি বললাম, যেহেতু সিদ্ধান্ত গ্রহণের অনেক সময় দীর্ঘসূত্রিতা হতে পারে এবং হয়। তৃতীয় বিশ্বের দেশগুলিতে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দের সময়ের অভাব, কারিগরি জ্ঞানের অভাব এবং আমলারা প্রশিক্ষিত, মেধাবী, এই কারণে এই সুযোগে প্রশাসনিক কাজগুলো আমলারাই সম্পাদন করে থাকেন। আজকে আমরা আমলাতন্ত্রের সংজ্ঞা, প্রকৃতি, ধারণা, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মতামত এবং আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলি আমরা উপলব্ধি করতে পারলাম যে আমরা হচ্ছে প্রজাতন্ত্রের স্থায়ী দক্ষ একটা সংগঠন, যারা একটা বিধিবদ্ধ প্রণালীতে তাদের কার্যগুলি সম্পাদন করেন। তারা রাজনৈতিক কর্তৃপক্ষের অধীনে থাকেন, কিন্তু তাদের অজ্ঞাতনামায় থেকেই তারা কাজ করে থাকেন। সমস্ত দায় দায়িত্ব বর্তায় কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষের উপরে। সুতরাং একটা জনপ্রশাসনে সঠিক সুদক্ষ আমলাতন্ত্র খুবই প্রয়োজন, যাতে তারা রাজনৈতিক নেতৃবৃন্দর যেই নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পারে এবং আমলাতন্ত্রে যে আমরা দীর্ঘসূত্রিতার কথা বললাম বা রেড টেপিজমের কথা বললাম, সেই জিনিসটা যাতে না ঘটে। রাজনৈতিক কর্তৃপক্ষ যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক কর্তৃপক্ষেই কিংবা স্বৈরতান্ত্রিক বা রাষ্ট্র ব্যবস্থায়, যেই কোনো সরকার ব্যবস্থায় একটা রাজনৈতিক কর্তৃপক্ষই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন এবং প্রতিটা সরকার ব্যবস্থায় আমলাতন্ত্রের উপস্থিতি আমরা লক্ষ্য করি। যাই হোক, আমলাতন্ত্র এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখতে পাই, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নে। আশা করি তোমরা এগুলি আমলাতন্ত্রের এই অধ্যায় সম্পর্কে যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাবে, তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে এবং আমলাতন্ত্রের সংজ্ঞা, ধারণা, বৈশিষ্ট্যের আলোকে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমলাতন্ত্রের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্ত নিয়ে আলোচনা করব। বিশেষ অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আমলাতন্ত্রের জনবল নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন নামে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে উল্লেখ করেছি। সরকারি কর্ম কমিশন সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সদস্য বাছাই করে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। আমলাতন্ত্রের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্তে আমরা এইভাবেই দেখতে পাই। আমলাতন্ত্রে যখন সদস্য প্রয়োজন হয়, তখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে
যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা তাতে আবেদন করে। এই জন্য একজন প্রার্থীকে শিক্ষকতার যোগ্যতা, বয়স, চারিত্রিক স্বচ্ছতা, নাগরিকত্ব ইত্যাদি ক্ষেত্রে আরোপিত শর্তগুলো পূরণ করতে হয়। এরপর নির্ধারিত পাঠ্যক্রমের উপর প্রাক বাছাই এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং প্রাধিকারিক কোটার বিভিন্ন দপ্তরে প্রার্থীদেরকে নিয়োগ দান করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমলাতন্ত্রের নিয়োগের পদ্ধতিটি। এখানে একটা নিয়ম কানুন ফলো করে তীব্র প্রতিযোগিতার মধ্যে পরীক্ষাটা হয় এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে বাছাই করা হয়। তারপরে আমাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিয়োগপ্রাপ্তদের আমাদেরকে চাকুরি পূর্ব প্রয়োজনীয় বুনিয়াদী প্রশিক্ষণের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। বাংলাদেশ সরকারি লোক প্রশাসন একটা কেন্দ্র আছে সাভারে, যেখানে আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা উত্তীর্ণ প্রার্থীরা সেখানে সাধারণত প্রশিক্ষণ গ্রহণ করানোর জন্য ওখানে তারা যান। নির্ধারিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীরা কর্মক্ষেত্রে যোগদান করেন। যেমন দেশে লোক প্রশাসন আমাদের একটু আগে তোমাদেরকে বললাম একটা কেন্দ্র আছে। এছাড়াও কর্মকর্তাদের অন্যান্য প্রশিক্ষণের জন্য দেশের বাইরেও পাঠানো হতে যাওয়ার ব্যবস্থা আছে, যেখানে চাকরিকালীন বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে নিতে হয়। এইগুলো আমাদের নিয়োগ এবং আমাদের প্রশিক্ষণের বিষয়। এবার আমলাদের চাকরির কিছু শর্তাবলী আমরা একটু দেখার চেষ্টা করি। সাধারণত সংবিধানের বিধানাবলী সাপেক্ষে আইনের দ্বারা আমলাদের নিয়োগ ও চাকরির শর্তাবলী নিয়ন্ত্রিত হয়ে থাকে। আইনসভা এরূপ আইন প্রণয়ন করে। রাষ্ট্রপ্রধান তথা শাসন বিভাগ এরূপ শর্ত নির্ধারণ করতে পারে। নিয়োগের শর্তের মাধ্যমে নাগরিকত্ব, বয়স ও শিক্ষাগত যোগ্যতা থাকে। সংবিধান বা সরকার কর্তৃক নির্ধারিত বয়স পর্যন্ত আমলাগণ স্বপদে বহাল থাকতে পারেন এবং সরকার নির্ধারিত বেতন ভাতা তারা ভোগ করতে পারেন। সুনির্দিষ্ট আইনগত অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদেরকে অপসারণ বা বরখাস্ত করা যাবে না। নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কেউ তাকে অপসারণ, বরখাস্ত কিংবা তাকে তার পদের চেয়ে পদাবনত করতে পারেন না। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তির মেয়াদ পর্যন্ত তিনি বহাল থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমলাতন্ত্রের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্ত সম্পর্কে এতক্ষণ খুঁটিনাটি বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। আশা করি তোমরা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নে আমলাতন্ত্রের নিয়োগ, চাকরির শর্ত এই বিষয়গুলি তোমরা পরীক্ষায় লিখতে পারবে। যাই হোক, আমরা এই অধ্যায়ে জনসভা এবং আমলাতন্ত্র, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে জনসভা, টপিক্সটার নাম হচ্ছে জনসভা এবং আমলাতন্ত্র। আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস অ্যান্ড ব্যুরোক্রেসি, যেটাকে আমরা আমলাতন্ত্র বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, যে বিশেষত আমি সৃজনশীল প্রশ্ন বলছি। সৃজনশীল তোমরা জানো 4টা প্রশ্ন উত্তর দিতে হয়: জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। সাধারণত একটা উদ্দীপক দেওয়া হয়। উচ্চতর দক্ষতার লেভেলে প্রশ্ন করতে গেলে তোমাকে খুব ভালোভাবে তোমার প্রশ্নগুলো পড়তে হবে, উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে এবং একটা গল্পের আকারে সেই হয় তোমার আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ঢুকিয়ে দিতে পারে। দুটো বন্ধু কথোপকথন ডায়লগের ভিতরে বৈশিষ্ট্যটার কথা বলতে পারে, নিয়োগের কথা বলতে পারে, চাকরির শর্তের কথা বলতে পারে। হ্যাঁ, তারপরে তোমার আমাদের যে আমরা বিভিন্ন চিন্তাবিদদের যে মতামতগুলি দেখলাম আমলাতন্ত্র সম্পর্কে, সে বিষয়গুলি নিয়ে আলোকপাত করা হতে পারে। এভাবে পরীক্ষার প্রশ্নগুলো করা হয়ে থাকে। তোমরা যদি একটু ভালোভাবে আমাদের মূল বইটা পড়ো, আমার মনে হয় তোমরা এই অধ্যায়ে ভালোভাবে অ্যান্সার করতে পারবে।